লেখিকা দেবযানী করের ভালোবাসায় যোগ বিয়োগ। ঈশিতার দেবতুল্য দুই ছেলে মেয়ে, সুমেধা আর অনিন্দর। ঈশিতার থেকে 4 বছরের ছোট দেবতুল্য। বিয়ের 2 বছর বাদেই ঈশিতা জন্মাবার পর সুমেধা আর অনিন্দ মেয়েকে নিয়ে কি করবে ভেবে পায় না। আনন্দে আহ্লাদে মেয়েকে আঁকড়ে ধরে বড় করে তুলছিল ওরা। ঈশিতার জন্মদিনে তার পছন্দ মতো গিফটস, তাছাড়া তার পছন্দের পোশাক আশাক, খাবার দাবার বানানো, যখন যেখানে বেড়াতে যেতে চাইতো সেখানেই নিয়ে যাওয়া, এভাবে তার সমস্ত আদর আবদার মেনে নিয়ে চলতো ওরা। এমনকি ঈশিতা মুখ থেকে বের করে উঠতে না উঠতেই ওর জিনিস এসে হাজির করতো ওরা ওর সামনে। ছোট থেকেই তার বায়না বাক্কা বা কোনো কোনো সময় তার কিছু কিছু অন্যায় আবদারও তারা মেনে নিত শাসন করার বদলে। এভাবেই ঈশিতা একটু একটু করে ওদের প্রয়োজন অতিরিক্ত ভালোবাসা আর আদর আবদারে বড় হয়ে উঠতে লাগলো। ঈশিতার যখন মাত্র 4 বছর বয়স, তখন সুমেধা আর অনিন্দর আর একটা পুত্র সন্তান জন্মালো। ওর নাম রাখলো ওরা দেবতুল্য। 4 বছর বাদে, বিশেষ করে পুত্র সন্তান হওয়াতে সুমেধা আর অনিন্দ এত খুশি হয়ে উঠল যে নার্সিংহোম থেকে সুমেধা বাড়ি আসতে না আসতেই সকলকে বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ালো অনিন্দ। ধীরে ধীরে ঈশিতার জায়গা নিতে থাকলো দেবতুল্য। সারা দিন ধরে দেবতুল্যকে নিয়ে সময় কাটাতো সুমেধা। তাকে ব্রেস্ট ফিড থেকে শুরু করে চান করানো, ঘুম পাড়ানো, জেগে থাকলে তার সাথে খেলাধুলা করে সময় কাটানো ইত্যাদি নানা কাজে ব্যস্ত থাকতো সে দেবতুল্যকে নিয়ে। ওদিকে অনিন্দ অফিস থেকে ফিরেই দেবতুল্য জেগে থাকলে তাকে আদরে আদরে ভরিয়ে দিত সে। দেবতুল্য খুব হাসি খুশি ছিল ছোট থেকেই। বেশিরভাগ সময়তেই কেউ হাসাতে থাকলে খিলখিল করে হেসে উঠত সে। সুমেধা একদিন অনিন্দের দিকে চেয়ে বলে উঠল, দেখো দেখো, ওর গাল ভরা হাসিটা দেখলে না, সত্যি প্রাণটা যেন জুড়িয়ে যায়। ঈশিতা কিন্তু ছোটবেলায় এরকম হাসতো না, লক্ষ্য করেছিলে? উত্তরে অনিন্দ বলে উঠল, তার লক্ষ্য করিনি। বেশিরভাগ সময়তেই তো হয় মুখ ভার করে থাকতো, নয়তো কাঁদতো। আর যত বড় হয়ে উঠতে লাগলো তার বায়না বাক্কার তো আর শেষ নেই। এইভাবে নিজেদের অজান্তেই ঈশিতার সামনে ঈশিতার সাথে দেবতুল্যের তুলনা করে ওরা কথা বলে যেত প্রায়ই। ওদের ধারণা ছিল মাত্র 4 বছরে পড়া ছোট্ট ঈশিতার এখনও তেমন বোধ বুদ্ধি হয়নি। তাই প্রায় সব কিছু নিয়েই সুমেধা আর অনিন্দ ওদের দুজনের মধ্যে তুলনামূলক বিচার করে কথাবার্তা বলে যেত। একটু একটু করে দেবতুল্য বড় হয়ে উঠছে। ওর বড় হয়ে ওঠার প্রতিটা স্টেপের ফটো ও ভিডিও তুলে রাখত ওরা ক্যামেরায়। কিভাবে উপুর হচ্ছে, হাত পা ছুঁড়ে কিভাবে কিছু ধরার চেষ্টা করে চলেছে, ঘষড়ে ঘষড়ে কিভাবে হামা দেওয়ার চেষ্টা করে চলেছে, ইত্যাদি ইত্যাদি। ওর জন্য একটা আলাদা করে অ্যালবামও বানালো তারা। তারপরে 6 মাসে পড়তে না পড়তেই একটা ভালো ডেট দেখে বিশাল আকারে আয়োজন করে দেবতুল্যের অন্নপ্রাশন দিল ওরা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউই বাদ ছিল না সেখানে। সারা বাড়িতে দেবতুল্যের গিফট সেট ছড়াছড়ি। দেবতুল্যকে কোলে নিয়ে আদর করার জন্য ধুম পড়ে গেল আত্মীয় স্বজনদের মধ্যে। অনেকে অনেক রকম প্রশংসাসূচক ভালো ভালো মন্তব্য করে যেতে লাগলো দেবতুল্যকে নিয়ে ঈশিতার সামনেই। একজন ভদ্রমহিলা বলে উঠলেন হেসে, ওরে বাবা, আমার ছেলে না হলে আমার শাশুড়ি আর কর্তামশাই কি যে করতেন, ভাগ্যিস একটা ছেলে হয়েছিল। পাশ থেকে একজন বয়স্কা মহিলা বললেন, পুত্র সন্তান হলো বংশের প্রদীপ, তা না হলে তো বংশ রক্ষা হয় না। অন্যদিকে সুমেধা আর অনিন্দ দেবতুল্যের প্রশংসায় পঞ্চমুখ করে ওকে নিয়ে রোজকার নানা মুখরোচক গল্প শোনাতে লাগলো। ঈশিতার এই কথাগুলো একেবারেই অসহ্য লাগছিল। ঘরেও দেবতুল্যকে নিয়ে তার সাথে শুধু তুলনা শুনতে হয়।
আর বাইরেও সেই একই প্রশংসা বাক্য সবার মুখ থেকে শুনতে হয় দেবতুল্যকে নিয়ে। দেবতুল্য ঈশিতার মতন ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণ ছিল সে, তবে দেখতে শুনতে অবশ্য দুজনেই ভালো ছিল। ঈশিতা তার মায়ের চেয়েও রঙে চেহারায় অনেকটা সুন্দরী ছিল দেখতে। দেবতুল্য অবশ্য খুব হাসি খুশি ছিল, সব সময়তেই তার মুখে হাসি লেগেছিল। আর ঈশিতা ছোট থেকে বেশিরভাগ সময়টাই একটা অভিমানী মুখ নিয়ে বসে থাকত। যদি কোনো কিছু তার পছন্দ না হতো, সহজে কোনো কিছুতে খুশি হতো না সে। অন্নপ্রাশনের দিন বাপি আর মামুনির ভাইকে নিয়ে এত প্রশংসা, তার উপর লোকজনদের দেবতুল্যকে নিয়ে এত ভালো ভালো কথা। অন্যদিকে সারা ঘরময় দেবতুল্যের গিফটসের ছড়াছড়ি। এসব কিছু আর সহ্য করতে না পেরে হঠাৎই কাউকে কিছু না বলে সোজা ছাদে গিয়ে চুপচাপ একা একা বসে রইল সে। ঝরঝর করে কেঁদে ফেলে চোখের জল মুছতে মুছতে বলে যেতে লাগলো, এত সুন্দর একটা জামা পরেছি আমি, কি সুন্দর হেয়ার ব্যান্ড লাগিয়েছি চুলে, কত সুন্দর করে নেল পালিশ পরে, আর হাতে কি সুন্দর কত চুড়ি, গলায় হাড় পরে সেজেছি। কই কেউ তো আমাকে একবারও কিছু বলল না, একটুও ডেকে প্রশংসা করল না, একবার বলল না তোমাকে আজ খুব বিউটিফুল লাগছে দেখতে, ঠিক প্রিন্সেসের মতন। বাপি মামুনিও তো একবার আমাকে বলল না, বাহ কি সুন্দর দেখাচ্ছে তোকে আজকে। বলবে কেন, এখন তো ভাইয়া এসে গেছে না, আমাকে দেখার সময় আছে নাকি ওদের? সবাই তো ভাইয়াকে নিয়েই ব্যস্ত। ভাইয়া এসে আজ আমার সব আদর আবদার ভালোবাসা সব সব কেড়ে নিয়ে গেল। সকলকে খেতে ডাকা হচ্ছে, কিন্তু ঈশিতা কোথায় গেল? ওকে তো দেখছি না। অনিন্দ সুমেধাকে এসে জিজ্ঞাসা করতেই সুমেধা বলে উঠল, দেখো গিয়ে কোথায় নিজের মনে ঘুরে বেড়াচ্ছে হয়তো, কোনো কিছু তো বলার প্রয়োজন মনে করে না সে। কেউ কেউ বলে উঠল, এই তো একটু আগেই তো এখানে ছিল, হয়তো ওর বয়সী কাউকে পেয়ে নিজের ঘরে গিয়ে খেলা করছে কিছু নিয়ে। অনিন্দ খুঁজে বেড়াতে লাগলো চারিদিকে, তারপর ওর ঘরে গিয়েও দেখলো সে নেই সেখানে। কি ভেবে লিফটে উঠে ছাদে গিয়ে দেখলো ঈশিতা একা একা সেখানে, দুহাতের নখ দিয়ে তার হাতে পায়ের নেল পলিশগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলছে। ঈশিতা, কি ব্যাপার, তুমি খাবে না? সবাই খেতে বসে গেছে, আর তুমি কাউকে কিছু না বলে এখানে এসে বসে রয়েছ? কি হয়েছে তোমার, এত মুখ ভার কেন? আর পায়ের নেল পলিশ এভাবে আঁচড়ে আঁচড়ে তুলে ফেলছো কেন? বাপের দিকে চেয়ে বলল ঈশিতা ঠোঁট ফুলিয়ে, আমাকে কি কেউ দেখছে? কেউ কোনো কথা বলছে আমার সাথে? এত সাজলাম আমি, সবাই তো ভাইয়াকে নিয়েই কত আদর করছে, কত গিফটস দিচ্ছে। আমাকে কেউ ভালোবাসে না, তোমরাও না, সব সময় ভাইয়াকেই নিয়ে থাকো। সারাদিনে অনেক ধকল গেছে অনিন্দরাজ, তাই নিজেকে আর সামলাতে না পেরে রেগে উঠল অনিন্দ। তুমি তো এখন অনেকটাই বড় হয়ে গেছো, আর ভাইয়া কত ছোট, ও তো নিজে নিজে কিছু করতে পারে না, কেন এত ভাইয়াকে তুমি হিংসে করো বলো তো? ঈশিতা দুহাতে মুখ চাপা দিয়ে কেঁদে তোতলিয়ে বলে যেতে লাগলো, তোমরা আমার কোনো ছবি তুলে অ্যালবাম বানিয়েছো? আমার বার্থডের দিন কি তোমরা এত লোক বলো? ভাইয়ার পুজোতে আজ কত লোক বলেছো তোমরা, কত কত গিফটস পেয়েছে ভাইয়া, আর আমাকে কেউ এত গিফটস দিয়েছে কোনো দিনও? মুখ তুলে দুহাতে চোখ মুছতে মুছতে বলল, ভাইয়াকেই সবসময় তোমরা আদর করো, কত ভালোবাসো, আর আমাকে তো ভালোই বাসো না একদম, তুমি আর মামুনি ভাইয়া আসার পর থেকে। ভাইয়ার সব সব ভালো, আর আমি খুব খারাপ মেয়ে। ঈশিতার কেঁদে কেঁদে বলা কথাগুলি শুনে অনিন্দর কষ্ট হতে লাগলো।
ঈশিতার পিঠে হাত বুলিয়ে নরম গলায় বলল, তোমাকেও আমরা খুব ভালোবাসি। তুমি যখন ছোট ছিলে কত রকম খেলনা তোমায় কিনে দিয়েছি, কত আদর করেছি। এখন তো ভাইয়া এত ছোট, ওকে না দেখলে কে দেখবে বলো? চলো এখন খেতে চলো। এসব নিয়ে রাগ করতে নেই মা। তুমি না ওর দিদি, তুমিও তো ওকে দেখে রাখবে, ওর সাথে খেলবে। ও তো তোমারই নিজের ভাই। অনেক দিন বাদে পিঠে হাত বোলানো বাপির কথাগুলো শুনে একটু শান্ত হলো ঈশিতা। বাপির সাথে নিচে নেমে খেতে গেল সে। কেউ কেউ বলে উঠল, ওই তো এসে গেছে ঈশিতা। কিরে, কোথায় ছিলি তুই? তোকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কেউ আবার বলল, দেখো মেয়ের মুখে কোনো হাসি নেই, যা দেমাকেই মেয়ের। আরেকজন জিজ্ঞাসা করে উঠল, কিরে তোর চোখ মুখ এত ফোলা কেন? কি হয়েছে, কাঁদছিলি নাকি? সুমেধা রাগ দেখিয়ে বলে উঠল, ও তো সবসময়তেই এরকম একটা গোমরা মুখ করে থাকে, ওর মুখে কোনো হাসি আছে নাকি? পাশ থেকে কে একজন বলে উঠল, বেশি কিছু আবার বলো না বাবা, যা অভিমানী মেয়ে তোমার, শেষকালে না আবার না খেয়ে উঠে চলে যাবে। তবে যাই বলো আর তাই বলো, তোমার ছেলেটা যেমন সুন্দর হয়েছে দেখতে, তেমনি হাসি খুশি থাকে সব সময়। ওই সময়ে অনিন্দর আর এই কথাগুলি শুনতে ভালো লাগছিল না। কথা পাল্টাতে বলে উঠল সে, কেমন হয়েছে সব রান্না বান্না? খাওয়া যাচ্ছে তো? আর একটু করে করে নিন, সব কিছুই তো নিচ্ছেন না। ঈশিতার গলা দিয়ে আর খাওয়ার নাম ছিল না। কোনো রকমে খাওয়াটা নাড়াচাড়া করে দুটো মুখে দিয়ে চটপট উঠে পড়ল সে। তারপর সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে শুয়ে কেঁদে চলল। এরপর একদিন ঈশিতা নিজের ঘরে বসে ড্রয়িং পেপারে ড্রয়িং করছিল। ওদের চারজনকে মনোযোগ দিয়ে এঁকে ভাইয়ার ছবিটাকে পেন দিয়ে ক্রস করে বারে বারে কেটে দিচ্ছিল। তারপর আবারও আঁকল সে ওদের চারজনকে। তারপরই কাঁচি দিয়ে ভাইয়ার ফটোটাকে কেটে সরিয়ে দিল। বড় বড় করে ওপরে লিখল, আমি, বাপি আর মামনি। হঠাৎই শুনতে পেল পাশের ঘর থেকে ভেসে আসছে ভাইয়ার কান্নার আওয়াজ। ভাইয়া, বাপি আর মামনির ঘরে বেবি কোডে শোয়ে। সুমেধা ওকে ঘুম পাড়িয়ে দরজাটাকে খোলা অবস্থাতেই রেখে চান করতে গিয়েছিল বাথরুমে। আর বাথরুমে দরজাটাকেও একটু ফাঁক করে রেখেছিল যাতে দেবতুল্য কাঁদলেই শুনতে পায় সে। ঈশিতা ওর কান্নার আওয়াজ পেয়েই চুপি চুপি ওর ঘরে ঢুকে কোডে রাখা একটা বড় কম্বল দিয়ে দেবতুল্যের সারা গা মাথা ঢেকে তার উপর একটা বালিশ চাপা দিয়ে নিঃশব্দে চলে গেল সে তার ঘরে, যাতে ওর কান্নার আওয়াজ মামনির কানে গিয়ে পৌঁছতে না পারে। ঠাকুরের কৃপায় কয়েক সেকেন্ডের মধ্যেই সুমেধা বাথরুম থেকে বেরোতেই খুব ক্ষীণ একটা কান্না মাখানো গলার সুর কানে ভেসে আসতেই ছুটে গিয়ে বেডরুমে এই অবস্থায় দেবতুল্যকে পড়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে বালিশ কম্বল সব দূরে ছুঁড়ে ফেলে দিয়ে দেবতুল্যকে কোলে নিয়ে সামলাতে লাগলো সে। প্রচণ্ড ভয়ে তার প্রাণটা ধুক ধুক করতে লাগলো। আর কয়েক সেকেন্ড দেরি হলেই তো তার ছেলের নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেত। এটা তো আমাদের বেডের বড় বালিশটা, এটা এখানে কি করে এলো? আর এত বড় বালিশটাকে কে এনে চাপা দিল ওর মুখের ওপর? সারা গা হাত পা তার কম্বল দিয়ে মুড়ে। সন্দেহ জাগতেই জোরে চেঁচিয়ে ঈশিতাকে ডাকল সে। কড়া দৃষ্টিতে চেয়ে চোখ বড় করে জিজ্ঞাসা করে উঠল, এই বড় বালিশটা কে এখানে এনেছে আর এভাবে ওকে চাপা দিয়ে রেখেছে? এটা কি তুমি করেছ? উত্তর দাও এক্ষুনি। ঈশিতা মাথা নিচু করে বলল, আমি তো ওই ঘরে যাইনি, আমি ড্রয়িং করছিলাম আমার ঘরে বসে। তাহলে কে করবে এই কাজ? আর কে আছে এই বাড়িতে? ঈশিতা বলে উঠল জোরে, আমি কি জানি? আমি কিছু জানি না। সব সময় আমাকে দোষ দাও কেন ভাইয়ার জন্য? সুমেধা দেবতুল্যকে কোডে শুয়ে দিয়ে
ঈশিতার কাছে এগিয়ে গিয়ে ওর চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কষিয়ে কয়েকবার চড় মেরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, ডাইনি মেয়ে একটা, ভাইকে মেরে ফেলতে চাইছিলে আজ তুমি। আর কোনোদিন যদি দেখি তোমাকে এই ধরনের কিছু করেছো তুমি ভাইকে নিয়ে, তাহলে তোমার একদিন কি আমার একদিন। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার বাপি অফিস থেকে আসুক, আজ তোমার একটা বন্দোবস্ত হবেই হবে। ঈশিতা প্রচণ্ডভাবে মার খেয়ে চোখের জল ফেলতে ফেলতে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। অনিন্দ অফিসে বসে ফোনেই সুমেধার থেকে সব কথা শুনে নিয়েছিল। বাড়ি ঢুকে সেও ঈশিতাকে ডেকে প্রচণ্ড বকাবকি করল আর ভাইয়ের কাছে একদম ঘেঁষতে বারণ করে দিল। দিন এগিয়ে চলল। ঈশিতা আর দেবতুল্য ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগল। ঈশিতা এখন 6 পড়েছে, দেবতুল্যর মাত্র 2 চলছে। দিন দিনই ঈশিতা খুব চুপচাপ হয়ে যেতে লাগল। নিজের পড়াশোনা, আঁকা এসব নিয়েই থাকে সে তার ঘরে সব সময়। খেতে বসেও খাবার দাবার কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সামান্য খেয়েই উঠে পড়ে সে। এত কম খাচ্ছিস কেন? অনেকদিন ধরেই তো দেখছি। সুমেধা জিজ্ঞেস করে উঠতেই দাঁত চেপে বলল ঈশিতা, এই সব খাবার আমি খেতে পারি নাকি? তোমরা তো ভালো করেই জানো এখন তো আমার আর কোনো মূল্য নেই এই বাড়িতে, তাই সবকিছুই গিলতে হয় কোনো রকমে। দেবতুল্য হবার পর থেকে সব কথাতেই ঈশিতা কেমন যেন একটা ঝাঁঝিয়ে উত্তর দেয়। মুখে মুখে ভীষণ তর্ক করে মা বাবার সাথে। অনিন্দ রাগে গর্জে উঠল, সব সময় তোমার পছন্দ মতন রান্না হবে নাকি? এখন তো ভাইকেও দেখতে হয়, এটা তো তোমাকে বুঝতে হবে নাকি? প্রথম থেকে তোমাকে বেশি মাথায় তোলা হয়ে গেছে, যা দেখতে পাচ্ছি। ওর কথা শেষ না হতেই সুমেধা রাগে গজগজ করতে লাগলো। যত বড় হয়ে উঠছে দিনকে দিনই তার বাজে জিদগুলো বেড়েই চলেছে। আরে বাবা, তোরই তো ভাই, ওর দিকে খেয়াল রেখে চলবো না তো এই বয়সে শুধু তোর দিকে খেয়াল রেখে চলবো? কথাগুলি ঈশিতার কানে ভেসে আসছিল বেসিনে হাত মুখ ধুতে ধুতে। তারপরে নিজের ঘরে গিয়ে আওয়াজ করে দরজা বন্ধ করে দিল সে। অসহ্য লাগতে থাকে তার আজকাল বাড়িতে থাকতে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই ভালো থাকে সে। বাড়িতে এলেই দেবতুল্যকে নিয়ে বাপি আর মামুনির আদিক্ষেতা আর সহ্য করতে পারে না সে। ওকে আদর আহ্লাদে একেবারে কি করবে যেন ভেবেই পায় না ওরা। ওর সাথে বসে খেলা করে, হাসির কথা বলে হাসায় ওকে। আর দেবতুল্য খিলখিল করে জোরে হেসে ওঠে, কত যে ঢং করে সবাই মিলে। এই সব দেখলে আরো গা পিত্তি জ্বলে যায় ঈশিতার। ছুটির দিনে একদিন সুমেধা ও অনিন্দ ঈশিতাকে ডেকে বলে, সব সময় নিজের ঘরে বসে থাকিস কেন? আয়, এখানে এসে একটু বস সোফার ওপর ভাইকে কোলে নিয়ে। ভাইয়ের কাছে তো আসিস না একদম, না একটু খেলা করিস ওর সাথে। অনিচ্ছা সত্ত্বেও ঈশিতা এসে দাঁড়ায় সেখানে। অনিন্দ খানিকটা জোর করি ঈশিতার কোলে ভাইকে বসিয়ে দিয়ে বলে, নে ভাইয়ের সাথে খেলা কর, কথা বল, দেখবি ও কত আদর করবে তোকে। ঈশিতাও হেসে হেসে অভিনয় করে যেতে লাগলো ভাইয়ের সাথে কথা বলে, আলগা আদর করতে করতে। এভাবে ভাইয়ের সাথে খেলতে দেখে কিছুক্ষণ বাদে উঠে গিয়ে রান্নাঘরের দিকে যায় সুমেধা। ওদিকে অনিন্দ থলি নিয়ে বাজার করতে বেরিয়ে যায়। ঘরে একা কেউ নেই দেখে ঈশিতা হঠাৎ করে কোল থেকে দেবতুল্যকে জোরে ধাক্কা দিয়ে সিমেন্টের মেঝেতে ফেলে দেয়। 2 বছরের দেবতুল্য জোরে চিৎকার করে কেঁদে ওঠে। সুমেধা রান্নাঘর থেকে ছুটে এসে দেখে দেবতুল্য মেঝেতে পড়ে রয়েছে, মাথাটা ফেটে গিয়ে রক্তের মধ্যে ভাসছে সে। কোনো রকমে দৌড়ে গিয়ে কোলে তুলে নিয়ে তার মাথায় বরফ লাগায়। ভয়ে কেঁদে ওঠে সুমেধা। হসপিটালে ডাক্তারকে ফোন করে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয় সে, যদি ব্রেন হেমারেজ হয়ে গিয়ে থাকে। অনিন্দকে মোবাইলে ফোন করে জানিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলে।
ঈশিতা বলে চলে, আমি তো শক্ত করে ধরে বসেছিলাম ওকে, হঠাৎই ছটফট করতে করতে হাত পিছলে মাটিতে পড়ে গেল। আমি কিছু করিনি কিন্তু। অনিন্দ ঘরে ফিরতেই ছুটে যায় ওরা হসপিটালে। পুরো বডি স্ক্যান করে ডাক্তার বলল খুব অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে। মাথাটা একটু ফেটেছে ঠিকই, কিন্তু ব্রেনে কিছু হয়নি। হসপিটালে যাওয়ার আগে ঈশিতার কথাগুলি শোনার অবস্থাতে ছিল না ওরা, তাই বাড়ি ফিরে সুমেধা ঈশিতাকে গম্ভীর মুখে জিজ্ঞাসা করে উঠল, ও কি করে পড়ে গেল তোমার হাত থেকে? নাকি তুমি ইচ্ছে করে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে? ভাইয়া এত ঝটফট করছিল যে ঠিকমতো ধরেই রাখতে পারছিলাম না আমি কোলে। সুমেধা আর অনিন্দ এই নিয়ে আর ঈশিতার সাথে কোনো তর্ক বিতর্ক করল না। যা বোঝার সব বুঝে গেছে তারা। এভাবে যুক্তি তর্ক করে বা বকাবকি মারধর করে ঈশিতাকে পাল্টানো যাবে না, এতে সে আরও ভায়োলেন্স হয়ে উঠবে। তার চেয়ে দেবতুল্যকে সবসময় আমাদের চোখে চোখেই রাখতে হবে। দেখতে দেখতে আরও 2 বছর কেটে গেল মাঝখান দিয়ে। এখন ঈশিতা 10-এ পড়েছে আর দেবতুল্য 6 বছরে পড়ল। ঈশিতা এখন বেশিরভাগ সময় তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। বেশ অনেক দিন ধরে ভালোই চলছিল, তবে ভেতরে ভেতরে দিনকে দিনই ঈশিতা ভাইয়ের ব্যাপারে যে কি সাংঘাতিক ভয়ঙ্কর হয়ে উঠছিল তা মা বাবা হয়ে সুমেধা আর অনিন্দ বিন্দু মাত্র টের পায়নি। একদিন লাঞ্চে পাস্তা বানিয়েছিল সুমেধা। পাস্তা দুজনেরই খুব প্রিয় খাবার। সুমেধা দুজনকে প্লেটে করে ভাগ করে দিল আর সামান্য টমেটো সস তার ওপর দিয়ে টমেটো সসের বোতলটাকেও টেবিলের ওপরে রেখে দিয়ে গেল। ঈশিতা শুনতে পাচ্ছে মামনি তার ঘরে গিয়ে কার সাথে গল্প করে চলেছে বেশ অনেকক্ষণ ধরে। এক লাফে ঈশিতা রান্নাঘরে গিয়ে লঙ্কা গুঁড়োর কৌটোটা এনে ভাইয়ের পাস্তার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তার উপরে চিল্লি সসের বোতল এনে ঢেলে দিয়ে আবার যথাস্থানে কৌটো আর বোতলটাকে রেখে দিয়ে এসে নিজের চেয়ারে বসে পাস্তা খেতে শুরু করলো, টমেটো সস নিজেরটার ওপরে দিয়ে। দেবতুল্য কাঁটা চামচ দিয়ে মুখে তুলে খেতে গিয়েই বিশাল জোরে কান্নায় ফেটে পড়ল। সুমেধা ফোন ফেলে ছুটে এলো সেখানে। দেখল দেবতুল্যের চোখ মুখ লাল হয়ে গিয়ে ঘামছে সে, আর পাগলের মতো চিৎকার করে চলেছে। সুমেধা দেবতুল্যর পাস্তার রং একটু বেশি লাল ও অন্যরকম দেখতে লাগাতে সামান্য একটু মুখে দিয়ে আটকে উঠল ভীষণ জোরে। দেবতুল্যকে প্রথমে বরফ ওর ফুলে যাওয়া ঠোঁটের ওপর বরফ বুলিয়ে তারপর জল মিষ্টি খাইয়ে যেতে লাগলো। সমস্ত মুখ জ্বলে যাচ্ছে তার। কোনো রকমে অনেক কষ্টে মিষ্টি দই মধু এইসব খাইয়ে ধীরে ধীরে ওর কান্না বন্ধ করে ওকে একটু শান্ত করল। তারপরে ঈশিতার খাওয়া প্লেট থেকে পাস্তা তুলে একটু মুখে দিয়ে পুরো ব্যাপারটা সুমেধা বুঝে গেল। ঈশিতাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে সে একই উত্তর দিয়ে উঠল, আমি কি করে জানবো? আমরা দুজনেই তো একই পাস্তা খাচ্ছিলাম, ওরটা কি করে হলো এরকম স্ট্রেঞ্জ? সুমেধা ওর মিথ্যে অভিযোগ আর সহ্য করতে না পেরে সাথে সাথে দেবতুলোর প্লেট থেকে হাতের মুঠোয় কিছু পাস্তা তুলে নিয়ে জোর করে ঠেসে ঈশিতার মুখে পুড়ে দিয়ে বলল, এবারে বুঝতে পেরেছিস কিভাবে ওর পাস্তাটা এরকম হলো? না, আজ তোকে তোর এই নিজের হাতে বানানো ভাইকে মারবার ওষুধ তোকে নিজেকেই পুরোটা খেতে হবে। মাথায় আগুন জ্বলতে থাকা সুমেধা জোর করে ওকে মুখে ঠেসে ঠেসে গেলাতে লাগলো। চিৎকার করে উঠে হাত পা ছুড়তে লাগলো ঈশিতা, কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে ফুলে উঠতে লাগলো। আর তারপরই হড়হড় করে বমি করে ফেলল সে। সমস্ত মুখ চোখ তার জ্বলে যাচ্ছিল। জল মিষ্টি খেয়ে খেয়ে জিভে বরফ লাগিয়ে একটু ঠান্ডা করল সে নিজেকে। তারপর নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে কেঁদে চলল সে। সন্ধ্যের পর অফিস থেকে ফিরে সুমেধার মুখ থেকে সব শুনে অনিন্দ একবারে অবাক হয়ে উঠল। ভেবেছিল ঈশিতা হয়তো একটু একটু করে আবার নিজের ভুল বুঝতে পেরে পাল্টে যেতে বসেছে, কিন্তু না, ও তো একই রকম রয়ে গেছে। এইবারে ওকে নিয়ে সিরিয়াসলি অন্য কথা ভাবতে হবে। কিছুদিনের মধ্যেই দেখল ঈশিতা কেমন যেন অন্যরকম ব্যবহার করছে সকলের সাথে। স্কুল থেকে ফিরেই হেসে হেসে কত গল্প করে স্কুলের বন্ধুদের নিয়ে।
আবার ভাইয়াকেও খুব আদর করতে থাকে সে যখনই দেখতে পায়। ওর যত্ন করে, ওর সাথে প্রায় সময় পেলে খেলাধুলা করে, ওকে চকলেট এনে দেয়, কাঁদতে থাকলে কোলে নিয়ে আদর করে ওর কান্না থামায়। সুমেধা আর অনিন্দর চোখেও সেসব ধরা পড়ে। মনে হলো এতদিনে মেয়েটার একটু শুভ বুদ্ধি হয়েছে তাহলে। যাক, ভাই বোনে মিলেমিশে ভালো থাকলেই ভালো। দেবতুল্য দিদি স্কুল থেকে ফিরলেই ছুটে যায় দিদির কাছে, জড়িয়ে ধরে দিদিকে। দুজনের এই ভাব ভালোবাসা সুমেধা আর অনিন্দ প্রাণ ভরে উপভোগ করতে থাকে। এরই মধ্যে একদিন দেবতুল্যকে নিজের ঘরে নিয়ে গেল ড্রয়িং করবে বলে ঈশিতা। নানা রঙের পেইন্টিং, ব্রাশ আর কাগজপত্র নিয়ে বসলো টেবিলে, দেবতুল্যকে তার পাশের চেয়ারে বসিয়ে। দেবতুল্য পেইন্টিং করতে খুব ভালোবাসে। এর আগের দিনই রান্নাঘর থেকে অতি সাবধানে লুকিয়ে ধারালো ছুরিটা নিয়ে এসে ওই পেইন্টিং বক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল ঈশিতা। দেবতুল্য যখন খুশি মনে মনোযোগ দিয়ে ব্রাশ তুলি নিয়ে পেইন্টিং করে চলছিল, ঠিক তখনই ঈশিতা লুকিয়ে রাখা ধারালো ছুরিটা দিয়ে ওর হাতের শিরাটাকে কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে চলল। দেবতুল্য চিৎকার করে কেঁদে উঠল, মামনি, আমার হাত কেটে দিয়েছে দিদি ভাই, দেখো কত রক্ত পড়ছে। ওর এত জোরে চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে এলো সুমেধা। দেখলো দেবতুল্যের হাত থেকে ফিনকি দিয়ে রক্তের স্রোত বইছে। ওদিকে ভাইয়ার চিৎকার শুনেই খুব তাড়াতাড়ি ঈশিতা ছুরিটাকে ছুঁড়ে মারল তার খাটের তলায়, যাতে কারো নজরে না পড়ে। আর তারপরে লাল তকতকে পেইন্টিংটাকে ভাইয়ের হাতের সামনে রেখে দিল ব্রাশ তুলি সহ। সুমেধা ছেলেকে কোলে তুলে নিতেই অনিন্দ ছুটে এলো চিৎকার শুনে। দৌড়ে রান্নাঘর থেকে বরফ আর একটা মোটা টি টাওয়েল এনে বরফ শুদ্ধ ওর ওই কবজির ওপরে চেপে ধরল শক্ত করে। তবুও কিছুতেই রক্ত সম্পূর্ণ বন্ধ হচ্ছিল না। ওদিকে দেবতুল্য কেঁদে কেঁদে আরেক হাত তুলে দিদির দিকে আঙুল দেখিয়ে বলে চলছিল, দিদি ভাই ওই ছুরিটা দিয়ে আমার হাত কেটে দিয়েছে, ওই দিদি ভাই আমার হাত কেটে দিয়েছে। সাথে সাথে ঈশিতা বলে উঠল, ভাইয়া, কখন তোমার হাত আমি কাটলাম? তুমি তো নিজেই এই লাল রং দিয়ে পেইন্টিং করছিলে, ওখানেই কোথায় খোঁচা লেগে তোমার হাত কেটে গেছে। কেন তুমি মিথ্যে কথা বলছো আমার নামে, বলো তো? তোমাকে আমি কত ভালোবাসি, আর আমি তোমার হাত কেটে দেব ছুরি দিয়ে? সুমেধা নিমেষের মধ্যে সব বুঝে গেল। অনিন্দ যখন দেবতুল্যের রক্ত থামাবার জন্য ছোটাছুটি করছিল, তখন সুমেধা ঈশিতার দিকে চেয়ে বলল, তুইও জানা, বাবাকে একটু হেল্প কর গিয়ে ব্যান্ডেজ বাঁধতে। বাবা একা একা পারে নাকি? আর একটা উবের ডাকতে বল এক্ষুনি। ওকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে, নতুবা রক্ত বন্ধ করা যাবে না। ঈশিতা তার ঘর ছেড়ে বেরোনোর আগে ভয়ে ভয়ে এক মুখ নিয়ে মামুনের দিকে চেয়ে জিজ্ঞাসা করে উঠল, তুমি যাবে না? সুমেধা বলল, আমি এই রক্তে মাখানো টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে আসছি এক্ষুনি। ঈশিতা ঘর ছেড়ে বেরিয়ে যেতেই সুমেধা চটপট ওর টেবিলের ড্রয়ারগুলো চেক করে নিয়ে একেবারে নিচু হয়ে ঝুঁকে পড়ে ঈশিতার বেডের তলায় ভালো করে চেক করতে যেতেই সেই রক্ত মাখানো ধারালো বড় ছুরিটাকে দেখতে পেল। চুপি চুপি ওটাকে আঁচলের তলায় লুকিয়ে নিয়ে বেরিয়ে এলো সে ঈশিতার ঘর ছেড়ে। রক্ত বন্ধ হচ্ছিল না কিছুতেই। ঘরোয়া ব্যান্ডেজ করা সত্ত্বেও উবের এসে দাঁড়াতেই দেবতুল্যকে নিয়ে ছুটল তারা নার্সিংহোমে। ওরা চলে যেতেই ঈশিতা ছুরিটাকে খাটের তলা থেকে বের করে আনতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে চলল, কিন্তু কোথাও সে সেটাকে খুঁজে পেল না। নার্সিংহোম থেকে ভালোভাবে ব্যান্ডেজ করে ফেরার সময় গাড়িতে বসে সব কথা বলল আর দেখালো সে ধারালো অস্ত্রটাকে সুমেধা অনিন্দকে। ওরা দুজনে মিলে একদম ঠিক করে ফেলল আর নয়, এবারে ঈশিতাকে দূরের কোনো এক হস্টেলে নিয়ে গিয়ে রাখতে হবে, নতুবা দেবতুল্যকে ওর হাত থেকে বাঁচানো মুশকিল হয়ে দাঁড়াবে। আর দেরি করা ঠিক হবে না একটা দিনও। পরদিন সকালে অনিন্দ দূরের একটা হস্টেল ইন্টারনেটে দেখে নিয়ে ডাইরেক্ট ফোনে হস্টেলের প্রিন্সিপালের সাথে কথা বলে বুক করে নিল একটা ঘর ঈশিতার থাকার ব্যাপারে। নেক্সট উইকে ঈশিতা এই হস্টেলে এসে উঠবে। মাঝে মাত্র আর 3টে দিন রয়েছে। ঈশিতার কানে কথাটা যেতেই পাগলের মতন কেঁদে উঠল সে। আমি হস্টেলে যাব না, আমি আর কোনো দিনও খারাপ কাজ করব না,
ভাইকে আর কোনোদিনও কষ্ট দেব না, ভাইকে খুব ভালোবাসবো। আমাকে তোমরা হস্টেলে পাঠিও না বাপি, মামুনি, তোমরা আমাকে ক্ষমা করো। আমি ভীষণ ভীষণ সরি। আমি খুব ভালো মেয়ে হয়ে যাব, তোমাদের সব কথা শুনবো। সুমেধা ওর সুটকেস গুছিয়ে রাখলো আগের দিন। পরদিন খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই আগের দিন তাড়াতাড়ি করে খেয়ে দে সব শুয়েও পড়ল। ঠিক সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, নতুবা ট্রেন ধরতে পারা যাবে না। ঈশিতা যেন সময় মতন রেডি থাকে সকালে। নিঃশব্দ নিশুতি রাত। মাঝরাতে একটা চিঠি লিখে চিঠিটাকে টেবিলের ওপর রেখে দিয়ে পা টিপে টিপে দরজা খুলে বেরিয়ে পড়ল ঈশিতা। তারপর লিফটে করে সোজা ছাদে গিয়ে 9তলার বিল্ডিংটার ছাদের কার্নিশের ওপরে দাঁড়িয়ে চারিদিকে চেয়ে ঝাঁপ দিয়ে দিল ঈশিতা। অত উঁচু থেকে রাস্তার ওপরে ছিটকে পড়ল তার দেহটা, থেতলে গিয়ে রক্তে ভেসে যাচ্ছিল তার বডিটা। ভোর না হতে রাস্তার ওপরে ভিড় জমে গেছে। অনিন্দ আর সুমেধা সেদিন একটু তাড়াতাড়ি উঠেছিল। অনিন্দ চান সেরে নিয়ে রেডি হতেই সুমেধা মেয়েকে ডাকতে গিয়ে ওর ভেজানো দরজা খুলে আটকে উঠল। ঈশিতা ঘরে নেই। বাড়ির চারিদিকে খুঁজে দেখল, কোথাও সে নেই। নিচের থেকে অস্পষ্ট অনেকেরই মেলানো মেশানো কিসের একটা চাপা গুঞ্জন কানে ভেসে আসছে। ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে লাগলো সুমেধা আর অনিন্দ। ঠিক তখনই ওই বিল্ডিংয়েরই কোনো এক ফ্ল্যাটের লোক ফোন করে অনিন্দকে চরম দুঃসংবাদটা জানালো। সুমেধা ছুটে গিয়ে ঈশিতার ঘরে টেবিলের ওপরে রাখা চিঠিখানা এনে অনিন্দর হাতে দিল। দুজনে মিলে পড়ে চলল চিঠিটা। প্রিয় বাপি ও মামুনি, আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আর তোমরা আমাকে কোনোদিন দেখতে পাবে না। ভাই আসার পর থেকে আমি আর ভাইকে সহ্য করতে পারছিলাম না। তোমরা সব সময় ভাইকে নিয়েই পড়ে থাকতে, আমার জন্য একটুও সময় দিতে না। আগের মতন ভালোবেসে কাছে টেনে নাওনি তোমরা আমাকে কোনো দিনও। ভাইয়া আসার পর থেকেই একটা অবহেলার পাত্র হয়ে আমি তোমাদের সংসারে পড়েছিলাম। দিন রাত তোমরা সকলে মিলে ভাইয়ের সাথে আমাকে তুলনা করে চলতে। ভাইয়ের সব ভালো আর আমার সব কিছুই খারাপ। কোনোদিনই আমার মনের কষ্টের কথাটা তোমরা জানতে চাওনি। এইভাবে এই পরিবেশে থেকে আমি একেবারে হাঁপিয়ে উঠছিলাম। ভালোবাসার নিষ্ঠুর প্রতিদান, নানা অপমান, অবহেলা আর আঘাত আমাকে একটু একটু করে তোমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। আর থাকতে পারছিলাম না আমি। ধীরে ধীরে শেষ পর্যন্ত ভাইয়ের চরম শত্রু হয়ে উঠতে লাগলাম আমি। ভাইকে আমি এই পৃথিবী থেকে চিরদিনের মতন সরিয়ে দিতে চেয়েছিলাম। অনেকবার চেষ্টা করা সত্ত্বেও পেরিয়ে উঠতে পারিনি আমি। হেরে গেছি আমি। ভাইকে চোখের আড়াল করতে চাইছিলাম না আমি কিছুতেই। আমি দূরে চলে গেলে ভাইয়ার জয় হবে। আমার সব ভালোবাসাটুকু কেড়ে নিয়ে ও জিতে যাবে, তাই আমি ওর থেকে দূরে থাকতে চাইছিলাম না, শুধুমাত্র ওকে সরিয়ে দেব বলে তোমাদের কাছ থেকে। কিন্তু এবারও হেরে গেলাম আমি। তোমরা আমার কথা শুনলেই না। আমাকে অনেক দূরে পাঠিয়ে দিয়ে আমাকে ভুলে যেতে চাইছিলে তোমরা একেবারে। এরকম ভালোবাসাহীন জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। যেই ভালোবাসার মধ্যে ভাগ থেকে যায়, তাই একটা সময়ে তোমাদের কাছ থেকে পাওয়া পরিপূর্ণ ভালোবাসার গিফটটা আবার তোমাদেরকে ফিরিয়ে দিয়ে গেলাম। আমার পাওনা ভালোবাসার পুরো গিফটটাই ভাইয়াকেই তোমরা দিয়ে দিও। ওকে প্রাণ দিয়ে ভালোবেসে খুশিতে আনন্দে ভরিয়ে রেখো, যেমন আমাকে একদিন তোমরা রেখেছিলে। ভয় নেই তোমাদের। আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর কোনোদিনই ফিরে আসবো না তোমাদের কাছে। ভাইয়ার কাছ থেকে এই ভালোবাসার গিফটটা ছিনিয়ে নিতে। ভালো থেকো তোমরা সব। ঈশিতা। 9তলার বিল্ডিংটার নিচে লোকে লোকারণ্য। একটা মেয়ের মৃতদেহটিকে ঘিরে মিডিয়ার লোক এসে ফটো তুলে চলেছে নানাভাবে।
পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে। সুমেধার অনিন্দ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পুলিশের কাছে জবানবন্দি দিয়ে চলেছে একের পর এক। দেবতুল্য ঘুম থেকে উঠে সারা ঘরময় ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছে তার মামুনি, বাপি আর দিদি ভাইকে। একটু বাদেই সুমেধার অনিন্দ ঘরে ফিরতেই দেবতুল্য জিজ্ঞাসা করে উঠল, দিদি ভাই কোথায় মামুনি? সুমেধার অনিন্দ দুজনেই দেবতুল্যকে জড়িয়ে ধরে কেঁদে চলল। দেবতুল্যের প্রশ্নের জবাব দিয়ে উঠতে পারেনি তারা সেই মুহূর্তে। সব জবাব যে হারিয়ে গেছে আজ তাদের নিজেদেরই দোষে। হতাশায় জর্জরিত হয়ে পড়ে থাকা অতি আদরের মেয়েটির মনটাকে পড়ে নিতে পারেনি তারা একটা সময়ে। ভালোবেসে কাছে টেনে নেওয়ার বদলে শুধু একতরফা শাসনই করে গেছে। এভাবে ভালোবাসা নিয়ে যোগবিয়োগটা না করলেই বোধহয় অনেক বেশি ভালো থাকতে পারত তারা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শিক্ষণীয় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।